কখনো কি ভেবেছ যে জীবনের সবচেয়ে বড় চমৎকার কোথা থেকে আসে? কখনো কখনো সেই মানুষটাই যাকে দুনিয়া উপেক্ষা করে দেয় কোনো ভাঙা স্বপ্নকে আবার বাঁচার শক্তি হয়ে ওঠে। আজকের গল্পটা ঠিক এমনই এক যুবকের যাকে কেউ চিনত না, কেউ চেনত না, কিন্তু একদিন সেই যুবকই এক পক্ষাঘাতগ্রস্ত ভলিবল স্টারের জীবন বদলে দেওয়ার কারণ হয়ে দাঁড়ালো। কিভাবে একটা সাধারণ হাত, একটা সত্যিকারের নিয়ত আর এক টুকরো আশা মৃত্যুর মতো ভয়কেও হারিয়ে দিল, এটা তোমরা এই ভিডিওতে অনুভব করবে। যদি তোমরাও সম্পর্কের উষ্ণতা আর মানবতার শক্তিতে বিশ্বাস করো, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে প্রতিদিন একটা নতুন শিক্ষা, একটা নতুন আলো নিয়ে আসে। নিচে কমেন্টে জানাও তোমরা এই ভিডিওটা কোথা থেকে আর কোন সময় দেখছো। তোমাদের একটা মেসেজই আমাদের আরও গল্প আনার অনুপ্রেরণা দেয়। মুম্বাইয়ের সেই সন্ধ্যায় বৃষ্টিটা কেমন যেন আলাদাই ছিল। মেঘগুলো নিচে নেমে এসেছিল, হাওয়ায় হালকা ঠান্ডা ভাব, আর সর্দার প্যাটেল ইনডোর স্টেডিয়ামের ঝকঝকে আলোর মাঝে একটা মেয়ে বারবার লাফিয়ে উঠছিল। অনন্যা সিং, ভারতের জাতীয় মহিলা ভলিবল দলের ক্যাপ্টেন। তার চোখে ছিল সেই পুরনো আগুন, সেই জেদ, জিততেই হবে, দুনিয়া যত ভারী লাগুক না কেন। আগস্ট মাস ছিল, বাইরে মুষলধারে বৃষ্টি, আর ভেতরে কোর্টে অনন্যা প্রতিটা বলের ওপর এমন ঝাঁপিয়ে পড়ছিল যেন এটাই তার জীবনের শেষ ম্যাচ। কোচ রাজেশের মাসি বারবার বেজে উঠছিল, অনন্যা আরেকবার, আরেকটা শেষ স্ম্যাশ, আর অনন্যা বিনা অভিযোগে আবার দৌড়ে যেত। তার কপাল থেকে ঘামের ফোঁটা ঝরে পড়ছিল, শ্বাস পড়ছিল দ্রুত, কিন্তু হিম্মত ছিল অটুট, যেমন সব সময় থাকত। সে লাফালো, হাওয়ায় ভেসে উঠে একটা পারফেক্ট স্ম্যাশের দিকে। বলটা জোরে পড়ে কোর্টে গর্জে উঠল, সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের হাততালি। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য একটা নিষ্ঠুর মোড় নিল। যেই সে মাটিতে পা রাখল, একটা ভয়ঙ্কর শব্দ হলো, ক্র্যাক। দুনিয়া এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মুখের রং উড়ে গেল, আর সেই সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত ছিল তার ডান হাঁটুর ওপর। ব্যথার ঢেউ তার সারা শরীর কাঁপিয়ে দিচ্ছিল। চারদিকে হইচই পড়ে গেল। কোচ দৌড়ে এলেন, মেডিকেল টিম ছুটে এলো, কিন্তু অনন্যার কণ্ঠে শুধু একটাই কথা বেরোচ্ছিল, আমার পা, এটা তুলতে পারছি না। তার কথাগুলো ভেঙে পড়ছিল, চোখে ভয় ভেসে উঠছিল। স্টেডিয়ামের ঝকঝকে আলো হঠাৎ ধোঁয়াটে হয়ে গেল, আর যে জীবন, যে পথে চলছিল, সেটা আচমকা অন্ধকারে ডুবে গেল। মুম্বাইয়ের সেই রাতটা কেমন যেন আলাদাই ছিল। বৃষ্টি লাগাতার পড়ছিল, যেন আকাশও অনন্যার ব্যথায় ভাগ্যের ওপর শোক করছিল। গ্লোবাল কেয়ার হাসপাতালের করিডোর সেই বর্ষাতি রাতে ভীষণ ঠান্ডা আর বিষণ্ণ লাগছিল। অপারেশন থিয়েটারের বাইরে অনন্যার মা সুষমা সিং দুই হাতের তালুতে প্রার্থনার মালা চেপে দাঁড়িয়েছিলেন। তার ঠোঁট কাঁপছিল, চোখ ভিজেছিল, আর প্রতি শ্বাসের সঙ্গে মন শুধু একটা কথাই বলছিল, আমার মেয়েকে বাঁচাও। অন্যদিকে কোচ রাজেশ চুপচাপ এদিক ওদিক পায়চারি করছিলেন। বৃষ্টির শব্দ আর ঘড়ির টিকটিক তার উদ্বেগকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তার মনে বারবার একটাই ভয় জাগছিল, তার ক্যাপ্টেন, তার শেরনি কি আর কখনো সেই ঝকঝকে কোর্টে ফিরতে পারবে? 3 ঘন্টা পেরিয়ে গেছে। তারপর ধীরে ধীরে অপারেশন থিয়েটারের ভারী দরজাটা খুলল। ডাক্তার মেহুল দেশাই বেরিয়ে এলেন, তার মুখে ক্লান্তি আর চোখে এক অদ্ভুত ভার। সুষমা ঘাবড়ে গিয়ে কাছে এলেন, ডাক্তার, আমার বাচ্চা কেমন আছে? ডাক্তার গভীর শ্বাস নিলেন, যেন সত্যি বলার আগেও ভেতরে কিছু একটা ভেঙে পড়ছিল। আমরা পুরো চেষ্টা করেছি, কিন্তু চোটটা খুব গুরুতর। হাঁটুর হাড় ভয়ঙ্করভাবে ভেঙে গেছে, আর সবচেয়ে বড় সমস্যা, ডান পায়ের প্রধান নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুষমার গলা থেকে আওয়াজ বেরোলো না, মানে ও ঠিক হয়ে যাবে তো? হাঁটতে পারবে? ডাক্তার চোখ নামিয়ে নিলেন, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন, আর পা নিষ্ক্রিয় হয়ে যাবার ঝুঁকিও আছে। সেই বাক্য যেন সুষমার বুকের ওপর সোজা এসে পড়ল। তার শরীর দুলে উঠল। কোচ রাজেশ তাকে ধরে ফেললেন, কিন্তু নিজের পাও তারও ভারী হয়ে গেল। এত বছরের পরিশ্রম, এত স্বপ্ন, এত সংগ্রাম, সব যেন এক রাতেই ধোঁয়ায় মিশে যেতে বসেছিল। বাইরের বৃষ্টি আরও জোরে নামছিল, কিন্তু ভেতরের হৃদয়ের ঝড় তার চেয়েও গভীর ছিল। যখন অনন্যাকে অপারেশন থিয়েটার থেকে রিকভারি রুমে আনা হলো, ওষুধের গন্ধ আর মেশিনের বিপে ভরা সেই ঘরটা একটা অন্ধকার সুড়ঙ্গের মতো লাগছিল। কিছুক্ষণ পর অনন্যার চোখ খুলল। দুনিয়া ঝাপসা ছিল, কিন্তু হৃদয়ে পড়া ভারটা খুব স্পষ্ট অনুভব করছিল। সে ধীরে ধীরে ডান পা নড়ানোর চেষ্টা করল, কোনো সাড়া নেই। আবার চেষ্টা করল, তবুও কিছুই না। তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল, মা, সে ধীর কণ্ঠে ডাকল। সুষমা তৎক্ষণাৎ তার হাত চেপে ধরলেন, হ্যাঁ বেটা, আমি এখানেই আছি। অনন্যার চোখে ভয় নেমে এলো, আমার পা কেন নড়ছে না? সুষমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি চাইলেও কিচ্ছু বলতে পারলেন না। ঘরের হাওয়া হঠাৎ আরও ভারী হয়ে গেল। অনন্যা ছাদের দিকে তাকিয়ে অনুভব করল, যেন তার স্বপ্নগুলো কেউ এক ঝটকায় ভেঙে দিয়েছে।
তার ভেতরে গভীর কথাও একটা কষ্ট জেগে উঠল। কি সত্যি তার খেলা, তার জীবন, তার পরিশ্রম সব এখানেই শেষ হয়ে যাচ্ছে? আর সেই বর্ষাতি মুম্বাইয়ের রাতে প্রথমবার অনন্যা অনুভব করল জীবন হয়তো তার থেকে কিছু একটা খুব বড়, খুব প্রিয় কেড়ে নিতে চলেছে। মুম্বাইয়ের সেই সকালটা যেন রংহীন ছিল। মেঘ এখনও আকাশে ভারী হয়ে ঝুলছিল, কিন্তু অনন্যার ঘরে যেন আলো আসতেও ভয় করছিল। অপারেশনের পরের দিন তার দুনিয়া একটা কালো পর্দার আড়ালে লুকিয়ে গেছে মনে হচ্ছিল। সে বিছানায় চুপচাপ শুয়েছিল, ডান পায়ে মোটা ব্যান্ডেজ, আর হৃদয়ে তার চেয়েও ভারী অস্থিরতা। যে পা দিয়ে সে একটা গোটা দেশের গর্ব হয়ে উঠত, আজ সেই পাই যেন তার শরীর থেকে কেটে আলাদা কোনো বস্তু হয়ে গেছে। জানলা দিয়ে আসা বৃষ্টি আর দূর সমুদ্রের হালকা শব্দ সবই ছিল স্বাভাবিক, কিন্তু জীবন আর স্বাভাবিক থাকেনি। দুপুরের মধ্যে অনেক ডাক্তার নার্স ঘরে এলো গেল, সবার সুর একই, সংবেদনশীল কিন্তু সতর্ক। একটু সময় লাগবে, এখনও নার্ভগুলো সাড়া দিচ্ছে না, দেখা যাক। এই বাক্যগুলোতে আশা কম, অনিশ্চয়তা বেশি ছিল। অনন্যা প্রতিবার অনুভব করত সে এখন একজন রোগী ছাড়া আর কিছু ভাবা হচ্ছে না। ডাক্তার চেক করতেন, মেশিন বিপ করত, ওষুধ দেওয়া হতো, কিন্তু কোনো সাড়া নেই, কোনো আশ্বাস নেই যেটা সে আঁকড়ে ধরতে পারে। মা তার পাশে বসে তার হাত বিলি করতে থাকতেন, কিন্তু অনন্যার চোখ কোনো দূরের গহ্বরে হারিয়ে থাকত। কিছুক্ষণ পর দরজা খুলল, আর কোচ রাজেশ ভেতরে ঢুকলেন। তার মুখ ক্লান্ত, কিন্তু চোখে সেই পুরনো আপনজনের ভরসা ছিল যেটা তিনি বছরের পর বছর দলকে দিয়েছেন। অনন্যা তাকে দেখে চোখ নামিয়ে নিল। সে ভয় পাচ্ছিল, তাকে হতাশ করতে চায়নি। রাজেশ তার পাশে বসলেন এবং বললেন, দলের সব মেয়েরা তোকে মিস করছে। প্রিয়াঙ্কা তো সকালেই বলছিল দিদির বিদুন কোটটা ফাঁকা ফাঁকা লাগছে। একটা হালকা হাসি ক্ষণিকের জন্য অনন্যার ঠোঁটে এলো, কিন্তু যেই সে পায়ের দিকে তাকালো, হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। কোচের গলা কেঁপে উঠল। যদি আমি ঠিক না হতে পারি, যদি আর কখনো ফিরতে না পারি? রাজেশ তার চোখে তাকালেন। তার মনও ভারী ছিল, কিন্তু তার কথা ছিল সেই যার ওপর অনন্যার সবচেয়ে বেশি ভরসা ছিল। তোর মনে আছে যখন তুই প্রথম ট্রায়ালে এসেছিলি? তুই অন্য মেয়েদের মতো লম্বা ছিলি না, এত শক্তিশালীও ছিলি না, কিন্তু তোর চোখে একটা জেদ ছিল। সেই জেদই তোকে এখানে পৌঁছে দিয়েছে। আজ যদি তুই ভেঙে পড়িস, তাহলে তোর সবচেয়ে বড় শক্তি হেরে যাবে। তার কথাগুলো অনন্যার ভেতর গভীরে ধাক্কা দিল, কিন্তু ব্যথা তখনও তার ভয়ের চেয়েও বড় ছিল। কোচ, আমি চেষ্টা করতে চাই, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে কিছু একটা ভেঙে গেছে। রাজেশের মুখে অসহায়ত্বের ছায়া নেমে এলো। তিনি তার মাথায় হাত রেখে ধীরে বললেন, ভাঙা ভুল নয় বেটা, ভুল তখনই হয় যখন মানুষ ভেঙে সেখানেই বসে থাকে। এটা বলে তিনি উঠলেন এবং দরজায় দাঁড়িয়ে পেছন ফিরে তাকে দেখলেন। সেই দৃষ্টি কোনো ক্যাপ্টেনের জন্য নয়, তার সেই ছাত্রীর জন্য যাকে তিনি বছরের পর বছর জেদ, পরিশ্রম আর সাহস শিখিয়েছেন। সন্ধে নামতেই ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। মা ডাক্তারের সঙ্গে কথা বলতে বাইরে গেলেন, নার্সিরা নিজেদের কাজে ব্যস্ত। একাকিত্ব এমন বসে গেল যেন কোনো অবাঞ্ছিত মেহমান। বৃষ্টি আবার শুরু হয়েছে, ধীর আর দুঃখ ভরা। অনন্যা ঘরের কোণে রাখা নিজের ব্যাগের দিকে তাকালো, যেখানে তার মেডাল আর পুরনো জার্সি ছিল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে গোল্ড মেডালটা বের করল। ঘরের হালকা আলোয় সেটা চকচক করছিল, কিন্তু সে চকচকে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সে মেডালটা বুকে জড়িয়ে ধরল, আর একটা অশ্রু তার গাল বেয়ে মেডালের ওপর পড়ল। আমিই তো সেই মেয়ে যেই মেডাল জিতেছিলাম, তাহলে আজ নিজেকে এত ছোট লাগছে কেন? সে বিড়বিড় করল। ঘরের দেয়াল নিশ্চুপ ছিল, জানলা নিশ্চুপ ছিল, এমনকি তার হৃদয়ও যেন ক্লান্ত হয়ে গেছে। বাইরের বৃষ্টি ঝরে পড়ছিল, আর ভেতরে অনন্যার আত্মায়ও একটা ঝড় ধীরে ধীরে গর্জে উঠছিল। সে জানত এই ব্যথার লড়াই শুধু শরীরের নয়, হৃদয়েরও, আর এই লড়াই এখনও অনেক লম্বা চলবে। পরের কয়েকদিন অনন্যার জীবন একটা ঝাপসা কাচের ভেতরে বন্দী হয়ে রইল। সকাল হলে জানলা দিয়ে হালকা রোদ ঢুকত, কিন্তু তার মন পর্যন্ত কোনো আলো পৌঁছত না। মুম্বাই রাস্তায় বৃষ্টি থেমে থেমে পড়ত, আর দূর সমুদ্রের ঢেউ শহরের ভিড়ে হারিয়ে যাওয়া কণ্ঠের মতো শোনা যেত। হাসপাতালের ঘরটা এত নিস্তব্ধ ছিল যে ঘড়ির টিকটিকও তার হৃদয়ের ব্যথার সঙ্গে তাল মিলিয়ে চলত। ডাক্তাররা আসতেন যেতেন, কিন্তু প্রতিদিন একই কথা, এখনও কোনো প্রতিক্রিয়া নেই, অপেক্ষা করতে হবে। সেই শব্দগুলোতে না আশা ছিল, না কোনো দৃঢ় উত্তর, শুধু সময় এগিয়ে চলার একটা আনুষ্ঠানিক ইঙ্গিত, যেটা শুনে অনন্যার মন আরও ভারী হয়ে যেত। দলের মেয়েরা মাঝে মধ্যে দেখতে আসত, কিন্তু তাদের মুখে ব্যস্ততা আর তাড়াহুড়ো স্পষ্ট। অনন্যা তাদের দেখে হাসত, কিন্তু তারা চলে গেলেই ঘরের নিস্তব্ধতা আবার তার বুকে এসে বসত। ফোনে সবার প্র্যাকটিসের ছবি দেখা যেত, কারো স্ম্যাশ, কারো সার্ভ, কারো মজা। সে স্ক্রিন বন্ধ করে দিত। মনে হতো সে যেন এমন একটা মঞ্চ থেকে নেমে গেছে যেখানে তার আর জায়গা নেই।
কিন্তু সেই ভাবনা সে নিজের কাছেই রাখত, কারণ মা প্রতি মুহূর্তে তার দিকে আশার আলো নিয়ে তাকিয়ে থাকতেন। এই দিনগুলোতে নার্স লক্ষ্মীই ছিলেন একমাত্র মুখ যিনি তার মনের অন্ধকার বুঝতেন। তিনি প্রতি সন্ধ্যায় ঘরের আলো একটু ম্লান করে জানলার পর্দা সরিয়ে দিতেন, যাতে বাইরের সমুদ্রের হাওয়া তার মনের বোঝা একটু হালকা করে দেয়। এক সন্ধ্যায় লক্ষ্মী তার পাশে বসে বললেন, বেটা, ব্যথা মানে এখনো জীবন হার মানেনি। যখন সব শূন্য হয়ে যায় তখনই আসল ভয় শুরু হয়। অনন্যা সেই কথাটা নিয়ে প্রথমবার দীর্ঘক্ষণ ভাবল, যে ব্যথাকে সে ভয় পেত সেটা কি সত্যি আশারই চিহ্ন হতে পারে? পরের দিন তার হাঁটুতে একটা হালকা চিনচিনে ব্যথা হলো, খুব হালকা, কিন্তু অপেক্ষা করার মতো। সে ডাক্তারকে বলল। তারা বললেন এটা ওষুধের প্রভাবও হতে পারে। অনন্যা কিছু বলল না, কিন্তু মনে একটা ছোট্ট প্রশ্ন জাগল, সত্যি কি শুধু ওষুধের প্রভাব, নাকি কোথাও একটা দরজা ধীরে ধীরে খুলছে? দুপুরে কোচ রাজেশ দেখতে এলেন। তার হাতে ফোন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন নিজেকে তৈরি করছেন। দলকাল কোয়ালিফায়ারের জন্য রওনা দিচ্ছে, তিনি বললেন, এবং ফোন চালিয়ে অনন্যার দিকে বাড়িয়ে দিলেন। স্ক্রিনে দলের মেয়েরা একে একে এলো, সবার চোখে স্নেহ আর চিন্তা। দিদি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তারপর স্ক্রিনে প্রিয় এলো, তার গলা হালকা কাঁপছিল। অনন্যা, সেদিন যা হয়েছে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ ফিরে এসো, তোর বেছাপ সব অসম্পূর্ণ লাগে। প্রিয়র কথাগুলো অনন্যার হৃদয়ে জোরে ধাক্কা দিল। প্রথমবার সে অনুভব করল সে সত্যিই একা নয়। তার ভেতরে যে দেওয়ালগুলো ভেঙে পড়ছিল তাতে কোথাও একটা ছোট ফাটল তৈরি হতে শুরু করল, যেখান দিয়ে আলো ঢুকতে পারে। মুহূর্তের জন্য মনে হলো তার বুকের বোঝা একটু হালকা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্রশ্নও দাঁড়িয়ে গেল, সে কি সত্যিই ফিরতে পারবে? সন্ধে গাঢ় হতে লাগল। হাসপাতালের জানলায় হালকা ঠান্ডা নেমে এলো। বাইরের সমুদ্রের হাওয়া ঘরে একটা নরম কম্পন ভরে দিচ্ছিল। অনন্যা চোখ বন্ধ করল এবং প্রথমবার মনে হলো কোথাও কিছু বদল হাওয়ায় ভাসছে। সে জানত না যে ঠিক এই রাতেই হাসপাতালের বাইরে এক যুবক সাধারণ পোশাকে হাতে একটা পুরনো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে যেন কোনো চমৎকারের মতো তার জীবনে ঢুকতে চলেছে। তার নাম অর্জুন ভার্মা, আর সে এমন এক আলো নিয়ে এসেছিল যার খোঁজ অনন্যা নিজেও করেনি। পরের সকালে মুম্বাইয়ের আকাশ হালকা ধোঁয়া ধোঁয়া লাগছিল। রাতভর বৃষ্টির পর হাওয়ায় নোনতা ঠান্ডা আর হাসপাতালের বাগানে চামেলির গন্ধ ভাসছিল। অনন্যা হুইল চেয়ারে বসে বাইরে এসেছিল। মা বলেছিলেন তাজা হাওয়া মন হালকা করে, কিন্তু তার মনে এখনও অনেক স্তর ছিল, ক্লান্তি, ভয় আর এক অদ্ভুত শূন্যতা। সে দূরের সমুদ্রের দিকে তাকিয়েছিল, যার ঢেউ হালকা রোদে চকচক করছিল। শহরের কোলাহল থেকে আলাদা এই বাগানে একটা শান্ত নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা তাকে সান্ত্বনা দিচ্ছিল না, বরং আরও গভীরে নিশ্চুপ করে দিচ্ছিল। ঠিক তখনই এক যুবক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার পোশাক সাধারণ, হাতে একটা পুরনো ব্যাগ আর মুখে এমন নম্রতা যা শহরে খুব কম দেখা যায়। সে অনন্যার সামনে থেমে বলল, নমস্তে, আপনি অনন্যা সিং? অনন্যা তার দিকে তাকালো। তার চোখে সেই প্রশ্ন, এখন আর কে তার কাছে কি চায়? সে ধীরে বলল, হ্যাঁ, বলুন। যুবক বিনীতভাবে বলল, আমার নাম অর্জুন ভার্মা। নার্স লক্ষ্মী দিদি বললেন আপনার পা অনেকদিন ধরে সাড়া দিচ্ছে না। আমি নার্ভ আর প্রেশার পয়েন্টের কাজ জানি, চাইলে চেষ্টা করে দেখতে পারি। অনন্যা গভীর শ্বাস নিল। তার মুখে ক্লান্তির গভীর রেখা পড়ে গেল। ডাক্তাররা এত মাসেও কিছু করতে পারেননি, আর আপনি মনে করেন আপনি পারবেন? তার গলায় তিরস্কার ছিল না, ছিল একটা ভাঙা সততা। সে আর কোনো নতুন চেষ্টায় নিজেকে আর ক্লান্ত করতে চায়নি। অর্জুন কোনো তর্ক করল না, শুধু বলল, আমি দাবি করছি না, বাবার কাছে এই কাজ শিখেছি। মাঝে মাঝে চেষ্টার প্রভাব ওষুধের চেয়েও বেশি হয়। তার গলায় না অহংকার ছিল, না মিথ্যে আশ্বাসের গন্ধ, ছিল শুধু একটা সরল বিশ্বাস। অনন্যা চোখ ফিরিয়ে নিল। না, এখন আর নতুন কিছু চাই না, অনেক ক্লান্ত হয়ে গেছি। সে হুইলচেয়ার ঘোরাতে লাগল। অর্জুন পিছিয়ে গেল, কিন্তু যেতে যেতে কোনো অনুরোধ না করে বলল, আমি প্রতি সন্ধেবেলায় এই পথ দিয়েই যাই। কখনো মন চাইলে শুধু ইশারা করো, কিছু না বলে চলে আসব। তার চলে যাওয়ার পর বাগানের হাওয়া হঠাৎ একটু ভারী লাগল। অনন্যা নিজেকে বলল, তার কথায় কান দেবে না। কিন্তু স্বীকার করতেই হলো, সেই অচেনা মানুষটা কিছুটা আলাদা ছিল। তার গলা খুব শান্ত ছিল, এমন শান্তি যা অনন্যা মাসখানেক ধরে অনুভব করেনি।
সন্ধেবেলায় যখন সে ঘরে ফিরল, বারবার তার মন সেই গলার দিকে চলে যেত। সে নিজেকে আটকাত, কিন্তু মনে একটা ছোট্ট খটকা লেগে থাকত, যেন কেউ তার মনের বন্ধ দরজায় আঙুল দিয়ে হালকা ঠকঠক করেছে। এই ঠকঠক কোনো চমৎকারের ছিল না, ছিল একটা আশার, যেটা খুব ধীরে, খুব নরম, কিন্তু জেদি ছিল। সেই রাতে যখন সে ঘুমাতে চেষ্টা করছিল, বাইরের সমুদ্রের হাওয়ার শব্দে সেই শান্ত স্বর আবার শুনতে পেল। মাঝে মাঝে চেষ্টার প্রভাব ওষুধের চেয়েও বেশি হয়। সে চোখ বন্ধ করল, মনে মনে বলতে লাগল, জানি না কেন, কিন্তু এই কথাটা মাথায় থেকে এত সহজে যাচ্ছে না। সে জানত যে এই হালকা ঠকঠকি পরে তার জীবনের সবচেয়ে বড় পথ খুলে দেবে। পরের দুদিন অনন্যার জন্য একটা ঝাপসা মেঘের মতো কাটল। সে ওষুধ খেত, খাবার খেত, কিন্তু মন যেন সবকিছু থেকে দূরে একটা শান্ত শূন্য জায়গায় ঘুরে বেড়াত। অর্জুনের শান্ত গলা, তার বিনয়ী মুখ আর তার সরলতা বারবার তার ভেতরে গভীরে গর্জে উঠত। সে নিজেকে বোঝাত, এসব বৃথা, সে আর আশার বোঝা বইতে পারবে না। কিন্তু মনের এক কোণে সেই সাক্ষাৎ বারবার ফিরে আসত। কেন? উত্তর তার কাছে ছিল না। এক সন্ধে মুম্বাই আবার হালকা বৃষ্টি নেমে এলো। মেঘ নিচু ছিল, হাওয়ায় নোনতা আর ঘরে ম্লান আলো ছড়িয়ে পড়ছিল। মা ডাক্তারের কাছে গেছিলেন। অনন্যা জানলার পাশে বসে কাঁচে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়া দেখছিল। প্রতিটা ফোঁটা যেন তার ভেতরের স্তব্ধতা ছুঁয়ে চলে যাচ্ছিল। ঠিক তখন দরজায় ধীরে টোকা পড়ল। সে সহজভাবে বলল, আসুন। দরজা খুলল, আর বাইরে ঠান্ডা হাওয়ার সঙ্গে সেই যুবক ঢুকল। অর্জুনের কাঁধ ভিজে গেছে, কপালে বৃষ্টির দুফোঁটা থেমে আছে। সে দোরগড়ায় দাঁড়িয়ে বলল, মাফ করবেন, শুধু খোঁজ নিতে এসেছিলাম। যদি ভালো না লাগে তাহলে এক্ষুনি চলে যাব। তার গলায় সেই শান্তি ছিল যা অনন্যা প্রথমবার অনুভব করেছিল। কিন্তু আজ তাতে একটা হালকা গাম্ভীর্যও ছিল, যেন সে সত্যিই চিন্তা নিয়ে এসেছে। অনন্যা কিছুক্ষণ তাকে দেখল। সে তাকে থামাতে চায়নি, কিন্তু মনকেও না বলতে পারছিল না। অবশেষে সে ধীরে বলল, ঠিক আছে, বলো, কি করতে চাও? এটা শুনে অর্জুনের চোখে একটা নরম আলো ভেসে উঠল। সে ঘরে ঢুকল, ব্যাগ নামিয়ে বলল, আমি শুধু আপনার নার্ভগুলোকে জাগানোর চেষ্টা করব। ব্যথা হতে পারে, কিন্তু ক্ষতি হবে না। অনন্যা তার পায়ের দিকে তাকালো, সেই অংশ যেটা 2 মাস ধরে শুধু হতাশার বোঝা হয়েছিল। সে গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু ব্যথা বেশি হলে থামিয়ে দেব। অর্জুন মাথা নাড়ল। সে হাতে হালকা তেল লাগালো, যার গন্ধ মাটির সঙ্গে মিলে যায়, এবং খুব সন্তর্পণে অনন্যার পা ধরে মালিশ শুরু করল। তার আঙুলে চাপ না জোর না ধীর, ঠিক যতটা দরকার। কিছুক্ষণ অনন্যা কিছুই অনুভব করল না। তারপর হঠাৎ তার পিণ্ডলিতে একটা উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। সে চমকে বলল, এটা কি? অর্জুন শান্ত গলায় বলল, ভালো লক্ষণ, মানে নার্ভগুলো এখনও পুরোপুরি মরেনি। পরক্ষণই একটা হালকা ব্যথা উঠল, যেন গভীর কোনো নার্ভের সূচ ফুটল। অনন্যার শরীর শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। এই ব্যথাটা অদ্ভুত ছিল, ভয়ঙ্কর নয়, বরং এমন যেন অনেক দিনের ঘুমন্ত অংশ প্রথমবার নড়ার চেষ্টা করছে। তার চোখে জল চলে এলো। মাসখানিক ধরে তার পা শুধু বোঝা ছিল, আর আজ প্রথমবার সে অনুভব করল তার মধ্যে কোথা হলেও কিছু নড়াচড়া আছে। অর্জুন ধীরে ধীরে মালিশ করে যেতে থাকল। কোনো লোক দেখানো নেই, কোনো তাড়াহুড়ো নেই। তার প্রতিটা নড়াচড়ায় যেন একটা অলিখিত প্রার্থনা ছিল। প্রায় 1 ঘন্টা পর সে থামল। পা এখন আগের চেয়ে বেশি উষ্ণ আর একটু ভারী লাগছিল। অনন্যা তার দিকে তাকালো, কিছু বলল না, কোনো বড় প্রশ্ন করল না। শুধু তার মুখে একটা খুব হালকা স্বীকৃতি ফুটে উঠল। অর্জুন ব্যাগ তুলতে তুলতে বলল, চাইলে কাল আবার চেষ্টা করব। এটা বলে সে বাইরে চলে গেল। তার চলে যাওয়ার পর ঘরে একটা আলাদা নিস্তব্ধতা রয়ে গেল। সেই সন্ধ্যা, সেই বৃষ্টি, সেই ঘর। কিন্তু আজ কিছু বদলে গেছে মনে হচ্ছিল। জানলা দিয়ে আসা হাওয়ায় এখন একটু নরম ভাব, আর অনন্যার মনে একটা হালকা নড়াচড়া, খুব ছোট কিন্তু স্পষ্ট, উঠে আসছিল। হয়তো এই মুহূর্তেই সে প্রথমবার অনুভব করল, বদল সবসময় বড় শোরগোল নিয়ে আসে না। মাঝে মাঝে সে খুব ধীরে, খুব নরমভাবে মনের দরজায় টোকা দেয়। পরের সকালে অনন্যা তার অভ্যাসের আগেই ঘুম ভেঙে গেল। অনেক সপ্তাহে এই প্রথম রাতে সে গভীর বোঝাহীন ঘুমিয়েছিল। হয়তো ক্লান্তি, নয়তো কালকে সেই হালকা উষ্ণতা তার ভেতরে একটা ছোট্ট ভরসা জাগিয়ে দিয়েছিল, যে ভরসা সে নিজেও মানতে হিচকাচ্ছিল। ঘরে জানলা দিয়ে আসা প্রথম রোদ দেয়ালে ছড়িয়ে পড়ছিল, আর তার সাদা ঘরে একটা কোমল উষ্ণতা ভরে দিচ্ছিল। মা তার পাশে বসে মুচকি হাসছিলেন, কিন্তু অনন্যার ভেতরে একটা শান্ত অস্থিরতা ছিল, যেন কিছু আসছে এমন অনুভূতি। দুপুরে ডাক্তার এলেন, কিছু পরীক্ষা করলেন, সেই চেনা প্রশ্ন, আর শেষে সেই কথা। এখনও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, কিন্তু এবার এই বাক্য তার ভেতরে আগের মতো ভার ফেলতে পারল না। সে জানত শরীর মাঝে মাঝে ডাক্তারদের আগে কথা বলে, আর কালকের মালিশে সে একটা ছোট্ট ধরা শুনেছে, যেটা সে আর উপেক্ষা করতে পারছিল না। কিন্তু এসব কথা সে কাউকে বলতেও পারছিল না। কিছু কথা আগে মনে মনে বেড়ে ওঠে, তারপর দুনিয়াকে দেখায়।
সন্ধ্যা নামতে ঘরের আলো হালকা হয়ে এলো। সমুদ্র থেকে আসা হাওয়ায় নোনতা ঠান্ডা। সে জানলার পাশে বসেছিল, ঠিক গত কয়েকদিনের মতোই, কিন্তু আজ তার শ্বাসে একটা মৃদু লয় ছিল। ঠিক তখনই দরজায় সে চেনা টোকা পড়ল। অর্জিন ঢুকল, মুখে হালকা মুচকি হাসি। সে চুপচাপ জিজ্ঞাসা করল, যদি তৈরি থাকেন তাহলে আজ আরেকটু কাজ করি। তার কথা সোজা হৃদয়ে পৌঁছে যেত, না কোনো প্রতিশ্রুতির বোঝা, না কোনো বাধ্যবাধকতার ছায়া। অনন্যা ধীরে বলল, হ্যাঁ করিনি। এই হ্যাঁ আগের বাধ্যকতার স্বরের মতো ছিল না, তাতে একটু ইচ্ছে ছিল, একটু কৌতূহল, আর একটা দুর্বল আশাও ছিল। অর্জুন ব্যাগ খুলল, তেল বের করল, আর তার পা ধরে ধীরে ধীরে নিল লুইস। তার স্পর্শে একটা স্থিরতা ছিল, যেন কোনো পুরনো সঙ্গীত আবার নিজের বাদ্যযন্ত্র স্পর্শ করল। সে নার্ভের প্রেশার পয়েন্টে আঙুল বোলাতে লাগল, ঠিক যতটা সাবধানে একটা ভাঙ্গা বিশ্বাস সামলানোর জন্য লাগে। কিছুক্ষণ কিছুই হলো না, তারপর সেই উষ্ণতা আবার ফিরে এলো, ধীরে ধীরে, যেন কোনো বন্ধ গলি শেষে একটা ছোট্ট আলো জ্বলে উঠল। হঠাৎ অনন্যার পায়ের আঙুলে একটা হালকা কাঁপুনি উঠল, এত হালকা যে অন্য কেউ দেখলেও চিনতে পারত না, কিন্তু তার কাছে যেন ধরিত্রী কেঁপে উঠল। সে শ্বাস রুদ্ধ করে বলল, এই মাত্র কিছু নড়ল। অর্জুন উপরে তাকালো, তার মুখে কোনো চমক নেই, শুধু একটা শান্ত, বোঝাপড়া মুচকি হাসি। হ্যাঁ, সে ধীরে বলল, এটা ভালো লক্ষণ। শুরু সবসময় এমনই হয়, খুব হালকা, কিন্তু আসল। অনন্যা চোখে জল ভরে এলো। এই জল দুঃখের নয়, ছিল মুক্তির। যে মুক্তি তখনই পাওয়া যায় যখন কোনো দীর্ঘ বন্ধ দরজা ভেতর থেকে ধীরে ধীরে খুলতে থাকে। পরের আধ ঘন্টা যেন নিস্তব্ধ সঙ্গীত ছিল। অর্জুনের আঙুল নিজের ধীর লয়ে চলতে থাকল, আর অনন্যা প্রতিটা ছোট অনুভূতি ধরে রাখতে লাগল। উষ্ণতা, ঝিনঝিন, হালকা টান, এসবই ছিল সেই সংকেত যে তার পা এখন শুধু বোঝা নয়, একটা জীবন্ত অংশ যে ফিরতে চায়। যখন সেশন শেষ হলো, অর্জুন ব্যাগ তুলে যেতে লাগল। দরজায় থেমে বলল, চাইলে কালো আসব। কোনো থামা, কোনো ভাবনা ছাড়াই অনন্যার গলা থেকে বেরিয়ে আসলো, হ্যাঁ আসো। তার গলা একটা দৃঢ়তা ছিল, যেন তার আত্মা অনেক মাসের পর প্রথমবার কোনো কথায় ভরসা করেছে। সেই রাতে হাওয়া ধীরে ধীরে ঘরে বইছিল। অনন্যা সায়চোখ বন্ধ করে অনুভব করছিল, ভয়ের মোটা স্তরের পেছনে একটা ছোট্ট আলো জ্বলতে শুরু করেছে। এই আলো বড় নয়, কিন্তু তাতে একটা সত্যি লুকিয়ে আছে। মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় শুরু সবচেয়ে হালকা কাঁপুনি থেকেই হয়। পরের কয়েকদিনে হাসপাতালের ঘর যেন নিজের রং বদলে দিতে লাগলো। যেখানে আগে দুঃখের একটা মোটা স্তর সবকিছু ঢাকা দিয়ে রাখত, সেখানে এখন একটা হালকা আশা ভাসতে লাগলো। প্রতি সন্ধ্যায় অর্জুন আসত, শান্ত পায়ে ঘরে ঢুকত, কোনো তাড়াহুড়ো ছাড়াই ব্যাগ খুনত আর ধীরে ধীরে মালিশ শুরু করত। অনন্যা এখন তার আসার জন্য অস্বস্তি বোধ করত না। তার ভেতরেই কিছু একটা ছিল যেটা অর্জুনের উপস্থিতিতে স্বস্তি পেত, যেন তার ক্লান্ত আত্মা এক টুকরো স্বস্তি পেত। অর্জুনের আঙুলের সেই স্থির, ধৈর্যপূর্ণ লয় ঘরের পরিবেশ বদলে দিত। জানলার বাইরে ডুবে যাওয়া সূর্যের হালকা কমলা রং দেয়ালে পড়ত, আর ঘরে একটা শান্তি ভরে যেত। এমন শান্তি যা অনন্যা অনেক মাস ধরে অনুভব করতে পারেনি। এক সন্ধ্যায় যখন অর্জুন নার্ভে একটু গভীর চাপ দিচ্ছিল, অনন্যা হঠাৎ তার পিণ্ডলিতে তীব্র ঝিনঝিন অনুভব করল। সে এক মুহূর্ত শ্বাস বন্ধ করে রাখল, এবং তারপর তার পায়ে হালকা টান পড়ল। কাঁপুনি আগের চেয়ে অনেক স্পষ্ট ছিল। সে নিজেকে ধরে রাখতে পারল না, আর বলল, অর্জুন, আবার হলো। অর্জুন তার দিকে তাকালো, তার চোখে সেই নরম আলো। খুব ভালো, মানে শরীর জেগে উঠছে। এই কথা শুনে অনন্যার ভেতরে যেন একটা শুকনো কুড়ি প্রথমবার ফুটতে লাগল। মনে হলো তার শরীর অবশেষে তার সঙ্গ দিচ্ছে। সেই রাতে সে আধো ঘুমে মুচকি হাসতে থাকল, পা বারবার ছুঁয়ে অনুভব করতে থাকল জীবন ধীরে ধীরে ফিরে আসছিল। পঞ্চম দিনে অর্জুন বলল, চাইলে আজ একটু দাঁড়ানোর চেষ্টা করতে পারেন। এই বাক্য শুনে অনন্যার হৃদয় ধক করে উঠল। দাঁড়ানো, যেটা এখন শুধুই স্মৃতিতে ছিল। সে ভয় ভয়ে জিজ্ঞাসা করল, যদি পড়ে যাই? অর্জুন ধীর স্বরে বলল, আমি এখানেই আছি, তোমাকে পড়তে দেব না। তার এই কথা কোনো সান্ত্বনার চেয়ে একটা সত্যিকারের ভরসার মতো লাগল। অনন্যা হুইলচেয়ারের হাতল ধরল, গভীর শ্বাস নিল এবং নিজের শরীরকে উপরে তুলতে চেষ্টা করল। অর্জুন তার কোমরে হালকা সাপোর্ট দিল, কাঁচ ধরে রাখল। কয়েক সেকেন্ড তার হাঁটু কাঁপল, যেন মাটি তাকে গ্রহণ করছে না। কিন্তু অর্জুন বলল, ধীরে শ্বাস নিতে থাকো। আর তারপর অনেক মাসে প্রথমবার তার শরীর সোজা হলো। হয়তো মাত্র ৩-৪ সেকেন্ড, কিন্তু সেই সেকেন্ডগুলোতে অনন্যা নিজেকে দুনিয়ার সামনে দাঁড়িয়ে থাকতে অনুভব করল। তার চোখ ভলে এলো, কাঁপা গলায় বলল, আমি দাঁড়িয়ে আছি। অর্জুন শুধু মুচকি হেসে তার ভারসাম্য ধরে রাখল। সে চেয়েছিল এই মুহূর্তটা শুধু তারই থাক, কোনো লোক দেখানো ছাড়া, কোনো কথা ছাড়া। কিছুক্ষণ পর সে আবার বসে পড়ল, কিন্তু তার মুখে আর আগের ক্লান্তি ছিল না। চোখে একটা আলো ছিল, সেই আলো যেটা বরফের নিচে অনেক দিন ধরে চাপা জল গলে উঠলে আয়। সে
সেই সন্ধ্যায় অর্জুন চলে গেলে ঘরের নিস্তব্ধতা আগের মতো ছিল না। তাতে একটা নরম আলো ভাসছিল, যেন কেউ অন্ধকার জায়গায় প্রথম দিয়া জ্বালিয়ে দিয়েছে। অনন্যা জানত যাত্রা সহজ হবে না, কিন্তু এখন তার কাছে দিশা ছিল, একটা এমন পথ যেটা তার পা দিয়ে তার হৃদয় পর্যন্ত যায়। সেই রাতে সে অনেকদিন পর ভয় ছাড়া, বোঝা ছাড়া ঘুমল। তার মনে শুধু একটা চিন্তা, কাল আবার নতুন চেষ্টা হবে, আর হয়তো কাল তার পায়ে কালকের চেয়ে একটু বেশি সাহস জন্মাবে। পরের কয়েকদিনে অনন্যার ভেতরে যে বদল ঘটছিল সেটা এখন শুধু অনুভূতির জিনিস ছিল না, দেখাও যাচ্ছিল। পায়ে ঝিনঝিন এখন প্রতিদিন আসত, কখনো হালকা, কখনো গভীর, আর প্রতিবার মনে হতো তার ভেতরে জীবনের কোনো অংশ ধীরে ধীরে আবার জেগে উঠছে। হাসপাতালের সেই ঘর, যেটা আগে তাকে বন্ধ অন্ধকার জায়গার মতো লাগত, এখন একটু নরম লাগতে শুরু করেছিল। জানলা দিয়ে আসা রোদ তার মুখে পড়লে মনে হতো দুনিয়া তাকে আবার গ্রহণ করছে। মা সকালে তার চুল আঁচড়ে দিতেন আর মুচকি হেসে বলতেন, তোর মধ্যে আবার আলো ফিরে আসছে বেটা। সে শুধু ধীরে হাসত, বলার কিছু ছিল না, কিন্তু অনুভব করছিল অনেক কিছু। অর্জুন প্রতি সন্ধ্যায় আসতে থাকল। তার মালিশ এখন একটা অভ্যেস নয়, অনন্যার দিনের সবচেয়ে স্থির অংশ হয়ে গিয়েছিল। তার আঙুলের সেই শান্ত, ধৈর্যে ভরা স্পর্শ, কথা না বলেও তার প্রয়োজন বোঝার ধরন, এসব অনন্যার ভেতরে ভরসার একটা নতুন মাটি তৈরি করছিল। সে মাঝে মাঝে নিজেই ভাবত, এই অচেনা মানুষটা তাকে এত স্বস্তি দেয় কেন? কিন্তু প্রশ্নের উত্তর তার হৃদয়ে চুপচাপ মিলে যেত। কিছু মানুষ শুধু স্বস্তির মতো আসে, কোনো শোরগোল ছাড়ায়। এক সন্ধ্যায় যখন অর্জুন নার্ভে ধীর কিন্তু নিখুঁত চাপ দিচ্ছিল, অনন্যা হঠাৎ তার পিণ্ডলিতে তীব্র ঝিনঝিন অনুভব করল। সে চোখ খুলে তাকালো এবং তার পায়ে হালকা কাঁপুনি হলো। এটা আগের চেয়ে অনেক স্পষ্ট ছিল। সে নিজেকে ধরে রাখতে পারল না আর বলল, অর্জুন, আবার হলো। অর্জুন তার দিকে তাকালো আর শান্ত মুচকি হেসে বলল, খুব ভালো, শরীর চেষ্টা করছে। এই 4টে শব্দ তার ভেতরে যেন কোনো দ্বীপ জ্বালিয়ে দিল। সে প্রথমবার নিজের শরীরকে আবার নিজের বলে অনুভব করতে লাগল। পঞ্চম দিনে অর্জুন বলল, চাইলে আজ ওয়াকার নিয়ে একটু হাঁটার চেষ্টা করতে পারেন। এটা শুনে অনন্যার হাত ঠান্ডা হয়ে গেল। অনেক মাস আগেও হাঁটা তার কাছে সবচেয়ে সাধারণ ছিল, আর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে ধীর গলায় জিজ্ঞাসা করল, তুমি মনে করো আমি পারবো? অর্জুন সহজভাবে বলল, তুমি চেষ্টা করতে পারো, আর চেষ্টাই পথ খুলে দেয়। নার্স লক্ষ্মী ওয়াকার নিয়ে এলেন। অর্জুন অনন্যাকে ধীরে ধীরে তুলল। হাঁটুতে কাঁপুনি স্পষ্ট ছিল, কিন্তু এবার ভয় আগের মতো ছিল না। সে ওয়াকার ধরল। প্রথম পা খুব ছোট ছিল, কিন্তু পা ছিল। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তার হৃদয়ের ধুকপুক প্রতি পায়ে বাড়ছিল। 3 পা পূর্ণ হতে না হতেই তার পা আবার জবাব দিতে লাগল। আর সে বসে পড়ল, কিন্তু মুখে একটা ঝকঝকে জয়ের হাসি ছিল। মায়ের চোখ ভিজে গিয়েছিল। নার্স লক্ষ্মী ফিসফিস করে বললেন, আমি জানতাম এটা হবে। অনন্যা কাঁপা গলায় বলল, আমি হাঁটছি। আর এই বাক্য তার কাছে যেন কোনো প্রার্থনা পূর্ণ হওয়ার মতো ছিল। পরের দিন যখন ডাক্তার তাকে হাঁটতে দেখলেন, তার মুখে স্পষ্ট অবাক ভাব। তিনি বারবার তার রিফ্লেক্স চেক করলেন, পা তুলতে বললেন, চাপ বদলালেন। এই উন্নতি আসার চেয়ে দ্রুত। যে নার্ভসগুলো মাসের পর মাস সাড়া দিচ্ছিল না, তাতে হঠাৎ এত সক্রিয়তা, এটা ভীষণ বিরল। মা আবেগে বললেন, ভগবান মেহেরবান। ডাক্তার মাথা নাড়লেন, তারাও বিস্ময়ে ছিলেন। সন্ধ্যায় যখন অর্জুন ঘরে এলো, অনন্যা জানলার পাশে বসেছিল। বাইরে মুম্বাইয়ের নোনতা হাওয়া, আর তার মুখে একটা গম্ভীর চিন্তা। অর্জুন জিজ্ঞাসা করল, অনেক ক্লান্ত? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাঝে মাঝে ভয় লাগে যদি এগিয়ে কিছু থেমে যায়। অর্জুন ধীর গলায় বলল, যে পা তুমি নিজের জোরে তুলেছ, সেগুলো কেউ সহজে থামাতে পারবে না। মাঝে মাঝে শুধু শরীর নয়, হৃদয়কেও মজবুত ধরতে হয়। এই কথা তার ভেতরে গভীরে পৌঁছে গেল এবং সঙ্গে একটা নতুন অস্থিরতাও জাগিয়ে তুলল। কেন প্রতিবাদ তার মনে প্রথমে অর্জুনের কথাই আসে? সে নিজেকে বোঝালো এটা শুধু কৃতজ্ঞতা, কিন্তু তার হৃদয় প্রথমবার তার সঙ্গে দ্বিমত করল। সেই রাতে যখন সে ঘুমোলো, মনে হলো তার জীবন এখন শুধু হাঁটা শেখার যাত্রা নেই, আরও কিছু বদলাচ্ছে, যেটা শব্দে নয়, শুধু হৃদয়ে অনুভব হয়। পরের 1 সপ্তাহে অনন্যার জীবন যেন নতুন লয়ে পা মিলিয়ে নিল। সকালে ফিজিওথেরাপি, দুপুরে বিশ্রাম, আর সন্ধ্যায় অর্জুনের মালিশ, এই ছক তার দিনগুলোকে স্থির আর ভরসাযোগ্য করে তুলেছিল। ওয়াকারের সাহায্যে তার পা ধীরে ধীরে মজবুত হয়।